আসসালামু আলাইকুম। অটিজম কেয়ার এন্ড ফাউন্ডেশন স্পেশাল স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমাদের সাথে যুক্ত আছেন রাসেল আহমেদ, অটিজম কেয়ার এন্ড ফাউন্ডেশন স্পেশাল স্কুলের সিনিয়র থেরাপিস্ট, অডিওলজিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এবং আমাদের সাথে যুক্ত আছেন অটিজম কেয়ার এন্ড ফাউন্ডেশন স্পেশাল স্কুলের বিভাগীয় প্রধান জনাব জসিমউদ্দিন। স্বাগত আপনাদের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। আছি। তো আমি প্রথমেই রাসেল ভাইকে বলবো যে স্পিচ থেরাপিটা কি এবং এটি একটা স্কুল বা একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য এটার গুরুত্বটা যদি আপনি একটু কাইন্ডলি বলতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। হবে স্পিচ থেরাপির ব্যাপারটা হলো, স্পিচ থেরাপি একটা ভাই আপনি জানেন, এটা একটা এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা থেকে শুরু করে স্পিচ ডিলের বাচ্চা থেকে শুরু করে বা যারা কথা বলতে বিভিন্ন ধরনের জটিলতা অনুভব করে, ওদেরকে কোথায় কোথায় কি কি সমস্যা, এটা ডায়াগনস্টিক্যালি আইডেন্টিফাই করে ওইটার ইন্টারভেনশন করা এবং কথা বলার যে প্রক্রিয়াটা, যোগাযোগের যে প্রক্রিয়াটা, সেটাতে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা। যদি এমন হয় যে বাচ্চার মধ্যে বিশেষ নিডস রয়েছে, যেমন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সেটা হতে পারে অটিজম, সেটা হতে পারে সেরেব্রাল পালসি, সেটা হতে পারে আপনার এই যে ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম, স্পিচ সেটা হতে পারে ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার। তখন বাচ্চার যেহেতু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এই সমস্যাগুলো, তার ফলে বাচ্চার বিশেষ বিশেষ কমিউনিকেশন যা হয়, বা একটা নর্মাল বাচ্চা সমাজে যেভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাকশন হয়, মতের আদান প্রদান করে, ইমোশনাল এক্সচেঞ্জ করে, সেইটা এই বাচ্চাগুলো করে উঠতে পারে না। তার মধ্যে একটা হলো স্পিচ, ঠিকভাবে কথা বলতে পারে না, কথা বলে নিজের চাহিদা নিজেকে উপস্থাপন করা সেটা পারে না। কারণ সেই বাচ্চাগুলো চায় একটু চুপচাপ থাকতে, চায় একটু কথা না বলতে, চায় একটু একা একা থাকতে, চায় একটু নিজের মতো করে থাকতে। মানে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখা। জি, একদম একদম নিজের নিজের মতো করে গুটিয়ে রাখা। তার ফলে হয় কি, বাচ্চা তার যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার মধ্যে যে ভোকাবুলারি ক্যাপচার করা, গ্যাদারিং করা, সেটা হয়ে ওঠে না। কারণ আমি যদি ছোটবেলা থেকেই আপনার সাথে যোগাযোগ না করি, আমার মায়ের সাথে যোগাযোগ না করি, আমার বাবার সাথে কথা না বলি, আমি যদি আমার মায়ের কথা না শুনি, যোগাযোগ মানে এমন হয় যে আগে অ্যাটেনশন দিব, আমি যদি সেই মনোযোগটা না দিই, তাহলে আমার মা আমার সাথে কি বলছে সেটাকে আমি খুব বেশি কেয়ার করি না, যার ফলে ওখান থেকে শব্দগুলো আমার মাথার মধ্যে স্টোর হয় না। আচ্ছা, আমরা একটা বিষয় জানি যে আমাদের কাছে যখন এই অভিভাবক আসেন বা কোনো নিউরোলজিস্টের কাছে যান, প্রথমেই জি। ওনারা যে বিষয়টা দেখে, যেহেতু বাচ্চার স্পিচ থাকে, হুম। তো সেক্ষেত্রে কি প্রথমেই কি একটা বাচ্চার জন্য তারা স্পিচ থেরাপিস্টের কাছে আসবে, নাকি কোনো আরো প্রপার ডায়াগনোসিস করে এটার সাথে কি কোনো সেন্সরি রিলেটেড বা অকুপেশন থেরাপি রয়েছে, বিহেভিয়ার থেরাপি রয়েছে, সেগুলি কতটা প্রয়োজন একটা স্পিচ থেরাপির আগে? যখন কোনো একটা বাচ্চা কথা বলে না, তো আমরা অনেকগুলো ডোমেনকে কেন্দ্র করে ডায়াগনোসিস করি। এখানে ফার্স্ট ডোমেন আমরা চিন্তা করি, আমরা কখন কথা বলি, যখন কথা আমরা শুনি। আমরা তো প্রথমে শুনি, তারপরে সেটাকে আমাদের মধ্যে এক্সপ্রেস করি, আমরা আমাদের মতো করে এক্সপ্রেস করি। তো আমি যদি বলি একটা বাচ্চা প্রথম ইন্টারভেনশন কি হবে বা ডায়াগনস্টিক কি হবে, সেটা উন্নত বিশ্বে দেখবেন একটা বাচ্চা হসপিটাল থেকেই প্রথম দিনেই তার একটা প্রথম ডায়াগনোসিস যেটা হয়, এটা হচ্ছে আপনার হিয়ারিং ডায়াগনোসিস, যে বাচ্চা প্রপারলি শুনছে কিনা। তো যদি বাচ্চাটা প্রপারলি শুনে, আলহামদুলিল্লাহ, বেশ ভালো। যদি না শুনে, তাহলে আপনি প্রথম দিন থেকেই জেনে গেলেন যে আমার বাচ্চার মধ্যে হিয়ারিং কমপ্লিকেশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ওইভাবেই তাকে আপনি রিহ্যাবিলিটেশন আনবেন বা ম্যানেজমেন্টটা করবেন। এরপরেও যদি আরও বেশ কিছু ডায়াগনোসিস আছে, আস্তে আস্তে দেখতে হবে যে বাচ্চার অ্যাটেনশন আছে কিনা, বাচ্চার বিহেভিয়ার কেমন, বাচ্চার মধ্যে আরও কোনো আই কন্ট্রাক্ট ঠিক আছে কিনা, অ্যাটেনশন ঠিক আছে কিনা, সেন্সরি কোনো ইস্যুস আছে কিনা। এইগুলো যদি এইগুলো ডায়াগনোসিস করার পরে আপনি সেটা ঠিক করেন যে এই বাচ্চার অ্যাটেনশন বাড়ানোর জন্য, বাচ্চাকে আরও বেশি স্ট্যাবলিশ করার জন্য অকুপেশনাল থেরাপি দিতে হবে কিনা। তো ওটির কাছ থেকে, একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে একটা ডায়াগনোসিস দরকার হয়, হিয়ারিং অ্যাসেসমেন্ট দরকার হয়, একটা অকুপেশনাল
থেরাপিস্টের কাছে ডায়াগনোসিস দরকার হয়। তারপরে আমরা যারা স্পিচ প্যাথোলজিস্ট আছি, আমরা দেখি মুখের কোনো জড়তা আছে কিনা, জটিলতা আছে কিনা, জ স্টেবিলিটি আছে কিনা, বাইটিং ইস্যুস আছে কিনা, ব্লোয়িং ইস্যুস আছে কিনা, বা ওরাল সেন্সুরি, হেড সেন্সুরি থেকে শুরু করে বেশ কিছু সেন্সুরি আছে কিনা, যেগুলোর কারণে বাচ্চা চায় সে একা একা থাকবে, কারোর সাথে মিশবে না। তো ওইগুলো ডায়াগনোসিস করে আমরা যদি ইন্টারভেনশনে আনতে পারি, তাহলে আল্লাহ রহমতে বাচ্চার খুব আর্লি, যত বেশি আর্লি আসবে তত বেশি আর্লি ডেভেলপমেন্ট পাওয়া পসিবল।